যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুশ্চিন্তার বিষয়। কেননা সরকারি যে কোনো কিছু একটা পারচেস হয়, তার পারচেস কমিটি থাকে, সেটা বিভিন্ন লেভেল থেকে স্যাংশন হয়ে, এটা তো কোনো লোকাল ইয়ের ব্যাপার নয়। একটা রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন প্রতিটা পেশেন্টের লাগে এবং সেটা পারচেসের এত স্ট্রিনজেন্ট প্রসিডিওর সরকারিভাবে করা আছে, সেখানে কি করে এরকম একটা ইনফিরিয়র কোয়ালিটির স্যালাইন বারবার করে চলে আসে। এর আগেও জুনিয়র ডাক্তাররা স্যালাইনের মধ্যে ফাঙ্গাস দেখিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ডেফিনেটলি রং ইন দ্য সিস্টেমটাকে ঠিকমতো রান করানো হচ্ছে না। সিস্টেমে যারা কম্পিটেন্ট, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডাক্তার আছেন, যাদের কাজের ক্ষমতা ভালো আছে, তাদের না বসিয়ে কি শুধু ইয়েসম্যানদের বসানো হচ্ছে? তার জন্যই কি আজকে সিস্টেমটা এইভাবে কোলাপস করছে? সেই প্রশ্ন তো উঠছেই আমাদের মনে। পুরো ব্যাপারটাই একটা ভালো করে দেখা উচিত, কারণ এই যে কোনো ওষুধের কোয়ালিটি কন্ট্রোল পাস না করে সেটা বাজারে আসতে পারে না। এবং কোয়ালিটি কন্ট্রোল একবার একদিন করলে হবে না, হঠাৎ র্যান্ডম কোয়ালিটি কন্ট্রোল করতে হবে যে একটা ব্যাচে খারাপ আছে কিনা। যখনই কোনো ফ্লুইড ইউজ করা হবে তার অন্তত স্টেরিলিটি সম্পর্কে 100% শিওর হতে হবে। শুধু বোতলের বাইরের ভেতরে নয়, বোতলের বাইরেটারও মুখটা, যে মুখের ভেতরে আমরা স্টিক করে আমরা রিঙ্গার ল্যাক্টেড ফ্লুইডটাকে দিই, নিডলে কোনো ইনফেকশন থাকলে সেটা ডাইরেক্টলি ব্লাডে চলে যায়, বটলে যে ফ্লুইডটা রয়েছে তাতে ইনফেকশন থাকলে চলে যায়। সুতরাং এখানে নিম্নমানের হলে হবেই। আজও এই ন্যাশনাল মেডিকেল কলেজে সেই ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল ইউজ করা হচ্ছে। গত 7 তারিখ স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি বলছে এই আরএলকে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেস করে আরএল সরবরাহ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমরা যেগুলো এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, এই স্বাস্থ্য দপ্তরের যে ঘুম ভাঙেনি, যে আজ সেটার প্রমাণ আজকেও পেশেন্টদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সে মাদের সেই আরএল ব্যান্ড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আরএল ইউজ হচ্ছে। আমরা আবারও কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে। সন্দীপ, গত 7 তারিখে সরকারের তরফ থেকে সমস্ত হাসপাতালকে নোটিশ পাঠানো হয়েছিল, তারপর 96 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো কি করে চলতে পারে এই স্যালাইন? শুধু তাই নয়, গত 7 তারিখ এই নোটিশের পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। সেখানেও কাঠগড়ায় উঠেছে এই সংস্থার তৈরি স্যালাইন এবং এই সংস্থার তৈরি স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় আরও 3 প্রসূতি অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেরকম অভিযোগও সামনে এসেছে, যার ভিত্তিতে রাজ্য সরকারকে 13 সদস্যের একটা বিশেষ তদন্ত দল তৈরি করে তাকে পাঠাতে হয়েছে কলকাতা থেকে সেই মেদিনীপুরে। ফলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকার যে নির্দেশ পাঠিয়েছিল যে এই সংস্থার তৈরি কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, আপাতত যতক্ষণ না সরকার বিকল্প ব্যবস্থা করছে ততক্ষণ পর্যন্ত মার্কেট থেকে কিনে নিয়ে কাজ চালাতে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত হাসপাতালকে। তারপরেও এই ঘটনা ঘটলো কিভাবে, ঘটছে কিভাবে, তার কোনো ব্যাখ্যা কিন্তু মেলেনি। সৌমেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। কালো তালিকাভুক্ত সংস্থার তৈরি স্যালাইনে প্রসূতি মৃত্যুর পরেও নির্বিকার স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বহু সরকারি মেডিকেল কলেজে এখনও চলছে কালো তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। এই সংস্থার তৈরি স্যালাইন বহাল তবিয়তে এনআরএস হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজে চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের নোটিশ পাঠানোর পরেও কি করে চলতে পারে এই স্যালাইন? সমস্ত হাসপাতালকে গত 7 তারিখ সরকারের তরফে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও এই সমস্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে। প্রসূতি বিভাগে দেদার ব্যবহৃত হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন। ওটিতে প্রসূতিদের অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে এই কালো তালিকাভুক্ত সংস্থার তৈরি স্যালাইন। এটা খুবই আনফর্চুনেট। এটা আমার মনে হয় যে আরও স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল করা উচিত। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যে কোনো ধরনের জেনেরিক ওষুধ তৈরি করছে, যেমনি রিঙ্গার ল্যাক্টেড, নর্মাল স্যালাইন, ডেক্সট্রোস নর্মাল স্যালাইন অথবা 5% ডেক্সট্রোস, এই ফ্লুইডসগুলো খারাপ না। এটা কিভাবে কোয়ালিটিতে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, কিভাবে ওর ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে ওটা স্টোর করা হচ্ছে, কিভাবে ওটা যে প্লাস্টিকের বোতল কিংবা পাউচ থাকে ওটা কিভাবে ম্যানুফ্যাকচার আর স্টেরিলাইজ করা হচ্ছে, এর উপরে অনেক কিছু কিন্তু নির্ভরশীল আছে।